আসসালামু আলাইকুম। আমি রাজধানী আগের স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নুসরাত বিনতে আলম চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং আমাদের সাথেই আছো। এখন আমরা তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অধ্যায় 2 এর যে বিষয়বস্তুগুলো ছিল, অর্থাৎ সমাজের পরস্পরের সাথে সহযোগিতা। এর মধ্যে ছিল নারী পুরুষ, তারপরে সমাজের বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা থাকা উচিত এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আর আজকের বিষয়গুলো এইগুলোর ভিতর থেকে যে ছোট ছোট প্রশ্ন তোমাদের জন্য থাকতে পারে পরীক্ষায়, অথবা বলতে পারো অল্প কথায় উত্তর দিতে হবে, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার মনে হয় তোমরা এর ভিতরে সবাই স্কুলে থেকে যে একটা হ্যান্ড নোট পেয়েছো সেটা তোমাদের কাছে রেখেছো। এখন আমরা সেখান থেকে প্রশ্নগুলো করছি। এছাড়াও যে প্রশ্ন আসবে না বা আসতে পারে না এমন না, এখান থেকে তোমরা চর্চা করবে এবং বইয়ের ভিতর থেকে যদি ভালো করে পড়ো তাহলে অন্যান্য প্রশ্নও যদি আসে তাহলে সেখান থেকে উত্তর দিতে পারবে। কারণ প্রশ্ন কিন্তু এই অধ্যায়ের ভিতর থেকেই থাকবে, একদম হুবহু হ্যান্ডনোটের প্রশ্ন বা যে কোনো গাইডের প্রশ্ন আসবে এরকম ভেবো না। হ্যাঁ, তোমরা বই ভালো করে পড়বে এবং কিছু চর্চা আমরা করার জন্য লিখছি। যেমন প্রশ্ন 1 আমার সাথে তোমরা লিখতে পারো, লিখলে তোমাদের ভালো শেখা হয়ে যাবে। বৈষম্য বলতে কি বোঝায়? বৈষম্য কি অথবা বলতে কি বোঝায়? এই ধরনের প্রশ্ন হতে পারে। এখানে আমরা কি বলি? বৈষম্য শব্দের অর্থ পার্থক্য করা, এটা বইয়েও আছে। নারী পুরুষ অথবা মানুষের একে অন্যকে সমান চোখে না দেখে পার্থক্য করাকেই বৈষম্য বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে বৈষম্য অর্থ কি? পার্থক্য করা। বৈষম্য অর্থ পার্থক্য করা। বৈষম্য অর্থ পার্থক্য করা। আমি একটু বড় করে লিখছি যেন তোমরা দেখতে পারো। তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমার মুখের কথাটা একটু শোনার চেষ্টা করবে। আর তোমাদের কাছে হ্যান্ড নোট হয়তো বা আছে, তারপরেও আমরা নিজেরা শেখার জন্য এভাবে আমরা প্রতিটা লাইন বাই লাইন অর্থ বুঝে শিখব। বৈষম্য কি? বৈষম্য অর্থ পার্থক্য করা। এবং কি বোঝায় এটা বলতে? নারী পুরুষ বা মানুষের অথবাদী মানুষের একে অন্যকে সমান চোখে না দেখে, মানে একই রকম দেখছি না, একজনকে একরকম দেখছি তো আরেকজনকে আরেক রকম দেখছি, সমান চোখে না দেখে পার্থক্য করাকে বৈষম্য বোঝায় বা বৈষম্য বলে। এভাবে আমরা লিখতে পারি। এছাড়াও তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। তাহলে আরেকবার বলছি, কি লিখছি আমরা? বৈষম্য অর্থ পার্থক্য করা। নারী পুরুষ অথবা মানুষের একে অন্যকে সমান চোখে না দেখে পার্থক্য করাকেই বৈষম্য বোঝায়। অর্থাৎ বৈষম্য হলো
সমান চোখে না দেখে আলাদা করা। এটা হতে পারে যে বাড়ির মেয়েদেরকে একভাবে দেখা হচ্ছে আর পুরুষদেরকে আরেকভাবে দেখা হচ্ছে, সেক্ষেত্রে তাদের সুযোগ সুবিধাও আলাদা আলাদা হয়ে যাচ্ছে। হয়তো নারীদের একরকম সুবিধা দেওয়া হচ্ছে, পুরুষদের আরেক রকম সুবিধা দেওয়া হচ্ছে, বা কোনো সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এভাবেই বৈষম্য করা হলো পার্থক্য করা। বৈষম্য অর্থ পার্থক্য করা, নারী পুরুষ অথবা মানুষের একে অন্যকে একই চোখে না দেখে, অর্থাৎ তাদের সবাইকে একইভাবে মূল্যায়ন না করে পার্থক্য করাকেই বৈষম্য বলা হয়, বা একেই বৈষম্য বোঝায়। ঠিক আছে, এটা হলো আমরা প্রথমে জানলাম যে বৈষম্য বলতে কি বোঝায় বা বৈষম্যটা আসলে কি। আমরা এই বইয়ে বৈষম্য কোন বিষয়ে বৈষম্য কথাটা আলোচনা করেছি। এরপরে প্রশ্ন হলো শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। এখন যেহেতু তোমরা রেগুলার স্কুলে আসতে পারছো না, তো শ্রেণীকক্ষের যে এই শ্রেণীতে তোমরা শ্রেণীকক্ষ পাওনি বললেই চলে, তারপরেও গত বছরে বিগত যে সময়গুলোতে তোমরা ক্লাস করেছো তখন তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমাদের সব বন্ধুরা কিন্তু একই রকম না। কেউ হয়তো একটু পড়া বুঝতে দেরি করছে, কারো হয়তো চোখে একটু সমস্যা আছে, সে একটু দূরে বসলে বোর্ডটা ভালোভাবে দেখতে পায় না, বা হয়তো এমন হতে পারে যে সে কানে একটু কম শুনতে পাচ্ছে। এই ধরনের বিভিন্ন রকম আলাদা আলাদা পরিবেশের, তারপর আলাদা মানসিক বা শারীরিক ক্ষমতা সম্পন্ন শিশু তোমাদের ক্লাসে ছিল। তো এদের মধ্যেও আবার কেউ কেউ ছিল যারা বিশেষ চাহিদা সম্পন্ন, অর্থাৎ যাদেরকে স্বাভাবিক যে নিয়মে পড়ালেখা চলছে সেভাবে বোঝালে বা সেভাবে পড়লে তাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তখন আমাদের কি করা উচিত, বা তাদেরকে আমরা কিভাবে বুঝবো যে তারা বিশেষ চাহিদা সম্পন্ন? আমরা প্রশ্নটা লিখছি। পেনটা ডিস্টার্ব করছে। আচ্ছা, 2 নাম্বার, শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। এখন পরিচয় বলতে তার এখানে নাম ঠিকানা বোঝাচ্ছি না, আমরা এখানে পরিচয় বলতে বোঝাচ্ছি যে তার কি সমস্যা, কেন সে বিশেষ চাহিদা সম্পন্ন, বা তার অসুবিধাগুলো কি। এখানে আমরা যে উত্তর পেয়েছি সেটা পড়ে শোনাচ্ছি আগে। কিছু শিশুর ইন্দ্রিয় ক্ষমতা, বুদ্ধি বা শারীরিক ক্ষমতা সাধারণ শিশু থেকে এতটাই কম যে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়। এইসব শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। তাহলে দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন একটা শিশুর পরিচয় কিভাবে আমরা বুঝবো শ্রেণীকক্ষে? যখন দেখবো যে স্বাভাবিক নিয়মে তার সাথে আমরা সম্পর্ক বা যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হচ্ছি, অর্থাৎ আমি একটা সাধারণভাবে যে কথা বললে সবাই বুঝতে পারছে সে বুঝতে পারছে না, বা একটা ছবি এঁকে একজনকে একটা কিছু দেখালে সবাই যেভাবে বুঝতে পারছে সে বুঝতে পারছে না, এরকম যদি হয় তাহলে বুঝবো যে সেই শিশুটা যে বুঝতে পারছে না সে হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এখানে আমি উত্তরটা বারবার করে বোর্ডে লিখছি না, একটু কথা বলি এটা নিয়ে। যে কিছু শিশুর ইন্দ্রিয় ক্ষমতা আমরা জানি যে আমাদের 5টা ইন্দ্রিয় আছে না, মানুষের ইন্দ্রিয় হলো 5টা। তো এই যেমন চোখ, নাক, জিহ্বা, মানে স্বাদ পেতেও কিন্তু অনেকে ইন্দ্রিয়, আমরা তো জিহ্বা ব্যবহার করি স্বাদ পাওয়ার জন্য, তো স্বাদের ক্ষেত্রেও অনেকের অসুবিধা হতে পারে। কেউ একেবারেই হয়তো ঝাল খেতে পারছে না, কেউ মিষ্টি মুখে দিতে পারছে না, এরকম হয়। তো তারাও কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন।
তাই বলছে যে শিশুর ইন্দ্রিয় ক্ষমতা, তারপর বুদ্ধি, শারীরিক ক্ষমতা সাধারণ শিশু থেকে এতটাই কম যে কারণে তাদের জন্য কিছু বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়। এইসব শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে, বা আমরা শ্রেণীকক্ষে এই ধরনের শিশু দেখতে পাই। তাহলে আমরা গুছিয়ে কিভাবে লিখতে পারি? হুবহু আমাদের কখনোই হ্যান্ড নোট থেকে লিখতে হবে এমন আমরা বলবো না, আবার কখনোই বলবো না যে তোমরা গাইড দেখে পড়া মুখস্থ করে তারপর সেটা লিখবে, এমন বলবো না। তোমরা বুঝবে, বিষয়টা বুঝে নিজের মতো করে গুছিয়ে লিখবে, তাহলে সেটার জন্য তোমরা ভালো নম্বর পাবে এবং তোমাদের আসলে পড়ার জন্য যে পড়ার ফলে যে জিনিসটার প্রয়োজন সেটা লক্ষ্যটা পূরণ হবে। তাহলে শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। শিশুর পরিচয় দিতে বলছে, তার কি হবে? কিছু শিশু আমাদের শ্রেণীকক্ষে আমরা দেখতে পাই যাদের ইন্দ্রিয় ক্ষমতা বুদ্ধি বা শারীরিক ক্ষমতা, শারীরিক বানানটাতে খেয়াল করবে, প্রথম রয়ের সাথে দীর্ঘিকার, পরের রয়ের সাথে রস্যিকার। শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে তাদের জন্য বিশেষ শিক্ষা বা যত্নের প্রয়োজন হয়। এই ধরনের শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। এই ধরনের শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে। দেখো তোমরা এখন পুরো প্রশ্নটা দেখতে পাচ্ছ, পুরো উত্তরটা দেখতে পাচ্ছ, তাহলে এটা তোমরা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে নিচে আরেকটা লাইন হবে, এদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়। এদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা। আচ্ছা, এখানে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি মুখে বলে দিচ্ছি আর একবার। দেখো, কিছু শিশু আমাদের শ্রেণীকক্ষে আমরা দেখতে পাই যাদের ইন্দ্রিয় ক্ষমতা, বুদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে তাদের জন্য বিশেষ শিক্ষা বা যত্নের প্রয়োজন হয়। এদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় বা বলে। এখন তোমরা এটার একটা স্ক্রিনশট যদি নিয়ে নাও, যদি কারো এখন লেখা নাও হয়ে থাকে, পরে এটা দেখতে পারবে। হয়তো বা তোমাদের হ্যান্ডনোটের সাথে বা বইয়ের সাথে হুবহুভাবে মিলে নাও যেতে পারে, কিন্তু তোমরা এভাবে পড়তে পারো বা নিজেরাও এর সাথে কোনো কিছু যোগ করতে পারো বা কিছু বাদ দিতে পারো। ঠিক আছে? এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নটা কি তোমরা তোমাদের হ্যান্ডনোটেও দেখতে
বলতে পারো আমার প্রশ্নটা হলো বৈচিত্র্য বলতে কি বোঝায়? বৈচিত্র্য বৈচিত্র্য বলতে কি বোঝায়? হ্যাঁ, বৈচিত্র্য মানে চিত্রটার মধ্যে বিভিন্নতা আছে, অর্থাৎ যেই যেই জিনিসগুলোর মধ্যে পার্থক্য দেখা যায়, আলাদা আলাদা জিনিস বা কিছু পরিলক্ষিত হয়, সেটা হলো বৈচিত্র্য। বৈচিত্র্য বলতে সামাজিক অবস্থান, ভাষা, ধর্ম, পেশা ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতাকে বোঝায়। ভিন্নতা মানে আলাদা আলাদা। সবাই, যেমন আমরা বলতে পারি যে সামাজিক বৈচিত্র্য, জলবায়ুগত বৈচিত্র্য, তারপরে ভৌগোলিক বৈচিত্র্য, এগুলো কখন বোঝায়? মনে করো সামাজিক বৈচিত্র্যতা বা বিভিন্নতা বলতে সবাই কিন্তু এক ধর্মের লোক বসবাস করি না সমাজে, আবার সবাই কিন্তু এক পেশার মানুষ নই সমাজে, সবার ধর্ম পেশা আলাদা হতে পারে। আমাদের এই যে বাংলাদেশে, আমাদের যে সমাজে আমরা বসবাস করি, এখানে সামাজিক বৈচিত্র্যতা দেখা যায়, অর্থাৎ দেখা যায় যে এখানে সবাই একই ধরনের কাজ করি না, আমরা সবাই ভিন্ন ভিন্ন কাজ করছি, বা আমাদের ধর্ম ভিন্ন ভিন্ন, অনেকের আবার ভাষাও আলাদা। আবার দেখো, যদি বলি জলবায়ুগত বৈচিত্র্য, তাহলে এরকম আমরা বলতে পারি যে কোথাও গরম বেশি, কোথাও ঠান্ডা বেশি, কোথাও এতটাই ঠান্ডা বেশি যে সেখানে তুষারপাত হচ্ছে, কোথাও খুব বেশি বৃষ্টিপাত হয়, আবার কোথাও একেবারে বৃষ্টিপাত না হওয়ার ফলে সেই এলাকাটা খুব শুষ্ক। এই যে আলাদা আলাদা ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সমাজে, এটাই হলো বৈচিত্র্য। বৈচিত্র্য মানে হলো বিভিন্নতা, আলাদা আলাদা ধরনের কিছু পরিলক্ষিত হবে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ধর্মের ক্ষেত্রে হতে পারে, ভাষার ক্ষেত্রে হতে পারে, তারপরে পেশার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আর আমরা এখানে হ্যান্ডনোটে যেটা পাচ্ছি সেটা লেখা কি, বৈচিত্র্য বলতে সামাজিক অবস্থান, ভাষা, ধর্ম, পেশা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নতাকে বোঝায়। তাহলে এটা আমরা আগে লিখি যে বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। বিভিন্ন ধরনের, আলাদা আলাদা ধরনের বিভিন্নতা। এখানে মানে এই অধ্যায়ে আমরা বৈচিত্র্য কথাটা কোথায় ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমি লিখছি যে এখানে বৈচিত্র্য বলতে সামাজিক অবস্থান, ভাষা, পেশা, ধর্ম ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা কে বোঝায় বা বোঝানো হয়েছে। বৈচিত্র্য বলতে কি বোঝায়? বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। এখানে বৈচিত্র্য বলতে সামাজিক অবস্থান, ভাষা, পেশা, ধর্ম ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতাকে বোঝানো হয়েছে। লিখেছো? তাহলে বুঝলে তো বৈচিত্র্য বলতে কি বোঝায়? বৈচিত্র্য হলো ভিন্নতা, বিভিন্ন রকম, এক এক জায়গায় এক এক রকম, এইটাকে বোঝানো হয়েছে। এরপর 4 নম্বর প্রশ্নটা কি আছে?
পরিবারের সদস্য কারা, এটা তো আমরা নিজেরাই বুঝতে পারি। এটার জন্য আমাদের আলাদাভাবে কিছু লিখতে পড়তে হবে না, আমরা নিজেরাই বলতে পারবো পরিবারের সদস্য কারা। আমরা যারা পরিবারে বসবাস করি একসাথে তারাই আমাদের পরিবারের সদস্য, যারা নিয়মিত আমাদের সাথে একই পরিবারে একই বাসাতে থাকছি, একসাথে বড় হচ্ছি, একসাথে সব বিষয়গুলো শেয়ার করছি, তারাই হলো আমাদের পরিবারের সদস্য। এর মধ্যে কে কে আছে বলো? প্রথমেই মা বাবা, তারপর ভাই বোন, কারো কারো পরিবারে দাদা দাদি থাকেন বা নানা নানি থাকেন, চাচা চাচি থাকতে পারেন, মানে খুব যারা নিকট আত্মীয় তারা থাকে, এরা আমাদের সবাই সদস্য, আমাদের পরিবারের সদস্য। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো পরিবারে কিন্তু বাইরের একজন লোকও থাকে, কিন্তু সে নিয়মিত থাকার ফলে পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। কোনো কোনো বাড়িতে দেখা যায় যে কাজে সাহায্য করার জন্য, গৃহস্থালী কাজে সাহায্য করার জন্য একজন গৃহ পরিচারিকা রাখা হয় বা পরিচালক রাখা হয়। তো তাকে কিন্তু আমরা নিজেদের পরিবারের একজন সদস্য হিসাবেই তখন দেখব। তারা যদিও আমাদের ভাই বোন না বা আমাদের নানা নানি চাচা চাচি বা দাদা দাদিদের মতন নিকট আত্মীয় না, তারপরেও তাদেরকে আমরা অবশ্যই পরিবারের সদস্য হিসাবে দেখব বা তাদেরকেও আমাদের পরিবারের সদস্যই ভাবতে হবে। পরিবারের সদস্য কারা? মা বাবা ও ভাই বোন নিয়ে আমাদের পরিবার। আবার কোনো কোনো পরিবারে দাদা দাদি ও অন্যান্য আত্মীয় পরিজন থাকে, এরা সবাই পরিবারের সদস্য। 5 নম্বরে আছে বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই কোথায় কাজ করে? কোথায় কাজ করে? নারী এবং পুরুষ আগে শুধু দেখা যেত যে নারীরা কখনোই বাইরে কোনো কাজ করে না, শুধু পুরুষেরাই বাইরে কাজ করে এবং আয় উপার্জন করে। বর্তমানের চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা, অনেকটাই আলাদা, সম্পূর্ণ বলবো না, অনেকটাই আলাদা। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখন দেখা যায় যে যেমন পুরুষরা ঘরে কাজ করছে তেমনি নারীরাও বাইরে কাজ করছে, অর্থাৎ নারী পুরুষ উভয়ে ঘরে বাইরে দুই জায়গাতেই কাজ করছে। এই কথাটা আর আমাদের না লিখলেও চলবে, এটা খুব সহজ। বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই কোথায় কাজ করে? বর্তমান সময়ে নারী ও পুরুষ সবাই ঘরে ও বাইরে কাজ করে। নারী ও পুরুষ কোন কাজ করার যোগ্যতা রয়েছে? নারী ও পুরুষের কোন কাজ করার যোগ্যতা রয়েছে? এটা হলো 6 নম্বর। নারী ও পুরুষের কোন কাজ করার যোগ্যতা রয়েছে? আমরা খুব ছোট করে এটার উত্তর লিখে ফেলতে পারি এবং প্রশ্নের সাথে মিলিয়ে কি লিখতে পারি আমরা? নারী ও পুরুষের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। এখানে একটা প্রথম, নারী ও পুরুষের কোন ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে? যে আলাদা আলাদা কোনো কাজের কথা এখানে বলা যাবে না, কারণ আমরা আমাদের বই পড়েছি যে পারস্পরিক সহযোগিতা, তারপরে সমতা। তাহলে আমরা এখন দেখছি যে ঘরে বাইরে দুই জায়গাতেই নারী পুরুষ উভয়ে কাজ করছে। তাহলে আমরা এখানে শুধু কোন কাজ করছে জায়গায় আমি যদি এখানে লিখে দেই সব ধরনের, তাহলেই উত্তরটা হয়ে যাচ্ছে। সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। তবে আমরা কখনোই এক শব্দে উত্তর লিখব না, আমরা সম্পূর্ণ বাক্যে উত্তরটা লিখব। নারী ও পুরুষের সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে। ঠিক আছে, এই হলো 6 নম্বর প্রশ্ন। এরপর পরিবারের 7 নম্বর প্রশ্ন হলো পরিবারের বিভিন্ন কাজে কাদের অংশগ্রহণ করা প্রয়োজন? 7 নম্বর প্রশ্নটা লিখছি, পরিবারের বিভিন্ন কাজে
কাদের অংশগ্রহণ করা প্রয়োজন। বলো, তোমরাই বলো, কাদের পরিবারের যদি কাজ হয় সেই কাজটা কারা করে দেবে? পরিবারের যারা সদস্য তাদেরকেই করতে হবে, তাই না? তো পরিবারের সদস্য কারা? নারীও, পুরুষও, আবার শিশুরাও। তাহলে সবাই মিলে পরিবারের সব কাজে অংশগ্রহণ করতে হবে, শুধু একজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। বা কখনো আমরা এরকম ভাববো না যে আমাকে কোনো কাজে ডাকা হয় না, বা আমি এখানে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই, এমন ভাবা যাবে না। তাই পরিবারের বিভিন্ন কাজে নারী, পুরুষ ও শিশু সকলের অংশগ্রহণ করা প্রয়োজন। আমাদের হ্যান্ডবুকে এভাবে আছে যে ছেলে মেয়ে উভয়কেই পরিবারের কাজে অংশগ্রহণ করা প্রয়োজন। আমি এভাবে লিখবো, তোমাদের বইয়ে যেভাবে আছে তোমরা সেভাবে নিজেদের মতো করে লিখতে পারো, তাই না? আর আমি কিভাবে বলতে চাচ্ছি যে পরিবারের বিভিন্ন কাজে ঠিক প্রশ্নের মতো করে যদি প্রথমে শুরু করি, পরিবারের বিভিন্ন কাজে, এখন কাদের জায়গায় আমি উত্তরটা লিখব। এই প্রশ্নটা হলো এখানে, তাই না? তাহলে আমি লিখছি কাজে, পরিবারের বিভিন্ন কাজে পরিবারের দেখতে পাচ্ছ? হ্যাঁ, পরিবারের বিভিন্ন কাজে পরিবারের নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণ করা প্রয়োজন। এখন শিশুরা তো অনেক বড় বড় কাজ করতে পারবে না, কিন্তু বড়দেরকে একটু কিন্তু সাহায্য করতেই পারে। মনে করো আজকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে, এখন বাড়ির যারা এই কাজগুলো করবে, ঘর মোছানোর কাজ থাকে, ভালো কিছু রান্না করার কাজ থাকে, সেগুলো সার্ভ করার কাজ থাকে, মানে খাবারগুলো তাদের মেহমানদের সামনে পরিবেশন করার কাজ থাকে, তাদের একটু সময় দেওয়ার কাজ থাকে, তাই না? তো সেটার জন্য সব কাজ যদি বড়দেরকে করতে হয় তাহলে তাদের উপর অনেক চাপ পড়ে যায়। সেটা যদি না করে বাড়ির যে শিশুরা আছে তারাও যদি হাতে হাতে বাবা মাকে একটু কাজ এগিয়ে দেয়, হয়তো একটা গ্লাস এগিয়ে দিল, পানির বোতলটা এগিয়ে দিল, ঘরটা একটু গুছিয়ে রাখলো, তাই না? এরকম টুকটাক ছোট ছোট কাজ কিন্তু শিশুরাও করতে পারে। আর আমাদের সবার উচিত সব কাজে বাড়ির যে বড়রা আছেন তাদেরকে সাহায্য করা। তাই বলেছে যে পরিবারের বিভিন্ন কাজে পরিবারের নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণ করা প্রয়োজন। ঠিক আছে, এবার আমরা ৮ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি। ৮ নম্বর প্রশ্নটা কি আছে দেখো। ৮ নম্বর প্রশ্নটা আছে, কেন নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়? কেন উচিত নয়? আমরা যদি নিজেরাই চিন্তা করি যে এখন থেকে যদি আমরা নারী পুরুষ আলাদা আলাদা করে ভাবি, তাহলে বড় হয়ে এই যে আমরা বিভিন্ন কাজে একসাথে বাইরের ঘরের সব কাজগুলো করছি, সেটা তো করতে পারবো না। আর যদি সেটা করতে না পারি তাহলে কি হবে? তাহলে সুন্দরভাবে আমাদের সমাজটা গড়ে উঠবে না, বা সমাজে শান্তি ভালোভাবে বজায় থাকবে না। এখানে বলা হচ্ছে যে কেন নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়। এটা হলো ৮ নম্বর। কেন নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়।
করা উচিত নয়। এখানে বলা হয়েছে যে দেশের উন্নয়নে নারী পুরুষ সমান অবদান রাখছে। যেহেতু নারী এবং পুরুষ দুজনই কিন্তু একইভাবে সমাজের বিভিন্ন কাজ করছে, পরিবারের কাজ করছে, অর্থাৎ পুরো দেশের উন্নয়নের জন্য অবদান রাখছে। অর্থাৎ অবদান মানে কি, তারা কাজ করছে, সেটার ফলে এটা হচ্ছে, এটা হলো অবদান রাখা। তাই নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়। এভাবে আমরা লিখতে পারি, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়, কারণ দেশের উন্নয়নে এরা সবাই সমান অবদান রাখছে। আমি প্রশ্নের মতো করে উত্তরটা শুরু করছি। বিভিন্নভাবে যদি আমরা উত্তর করি তাহলে নিজেদের মধ্যে একটা নতুন ব্যাপার তৈরি হবে, যেটার ফলে তুমি নতুনভাবে আরেকভাবে উত্তরটা লিখতেও সক্ষম হবে। শুধু যে মুখস্থ করছি এমন না, মুখস্থ করলে কি হবে, যদি ভুলে যাও তখন আর সেটা লিখতে পারবে না। কিন্তু আমাদের তো মূল উদ্দেশ্য শুধু লেখা নয় না, পরীক্ষায় শুধু যে ভালো লিখে ভালো নাম্বার পাবো বা ফার্স্ট সেকেন্ড হবো এমন না। এটা হওয়া হলে তো খুব ভালো, আমি বলছি না যে এটা করবে না, কিন্তু যদি আমরা আসল বিষয়টা ভালোভাবে বুঝি তাহলে এটা আমরা ভুলবো না, আমরা ঠিক এইভাবে তাহলে কাজটা করতে পারবো। সেজন্য আমরা বিভিন্নভাবে শিখব। কেন নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়? আমি উত্তর লিখব, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়। এই কথাটুকু আগে লিখতে হবে, এইটুকু তোমরা আগে লিখবে, আমি এখানে লিখছি না, তোমরা লিখবে। কারণ এই কেনটা হলো প্রশ্ন, এই কেনর পরিবর্তে আমি এই অংশটা লেখার পর লিখব, কারণ দেশের উন্নয়নে এরা সবাই, অর্থাৎ নারী পুরুষ সবাই সমান অবদান রাখেন। নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা উচিত নয়, কারণ দেশের উন্নয়নে এরা সবাই সমান অবদান রাখেন। ঠিক আছে, এরপরে এখানে আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমি মুখে আলোচনা করে শেষ করছি। সেটা হলো 9 নম্বরে, অনেক শিশু বিদ্যালয়ে আসতে না পারার কারণ কি? অনেক শিশু বিদ্যালয়ে আসতে পারে না, কারণ হলো তাদের পারিবারিক অসচ্ছলতা, অর্থাৎ পরিবারে হয়তো তাদের আর্থিক সমস্যা আছে, তাদের মানে পরিবার চালনা করার জন্য, জীবনযাপন করার জন্য যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন থেকে অনেক কম তাদের অর্থ আছে। তাদের খাবারের চাহিদা বা তাদের পরিধেয় কাপড়ের চাহিদা, এগুলো সব পূরণ করার জন্য যতটুকু পরিমাণ অর্থের প্রয়োজন তার থেকে তাদের কাছে কম আছে, যার ফলে কিছু কিছু শিশু আয়মূলক কাজে বাবা মায়ের সাথে বাইরে যায়, কাজ করার জন্য তারা বিদ্যালয়ে আসতে পারে না। এখানে এটাই আছে, মা বাবার সাথে আইনগত কাজে অংশগ্রহণ করায় অনেক শিশু বিদ্যালয়ে আসতে পারে না। তাহলে কেন? আইনমূলক কাজে অংশগ্রহণ করায় কেন আসতে পারে না? কারণ হলো তারা বাবা মায়ের সাথে আইনমূলক কাজে অংশগ্রহণ করে। 10 নম্বরে আছে, যে কাজগুলো শুধু পুরুষদের করতে দেখা যায় এমন কয়েকটি কাজের নাম। এখানে দেওয়া আছে যে বাস চালানো, ট্রাক চালানো, তারপরে হলো রিক্সা চালানো, কিছু কিছু বাইরের ব্যবসা করা, যেগুলো এখন অবশ্য দেখা যাচ্ছে যে ব্যবসা করার কাজটা মহিলারাও ঘরে বসেও করছে, বাইরের কাজেও যাচ্ছে। বিমান চালানো, এই কথাটাও আমি এখন আর বলবো না যে বিমান চালানোটা শুধুমাত্র পুরুষদেরই দেখা যায়, কারণ বিমান চালানোর কাজে এখন কিন্তু অনেক সময় অনেক দেশেই অনেক জায়গায় দেখা যাচ্ছে মহিলারা থাকছেন। তবে বাস, ট্রাক, রিক্সা চালানো, এই কাজগুলো সাধারণত আমরা দেখি না যে মহিলারা করছেন, অথবা এই যে আমরা রাস্তায় দেখি যে পুরুষেরা মানে জুতা মেরামতের জন্য বসে থাকেন, এই ধরনের কাজগুলোও দেখা যায় না মহিলারা করছেন, অর্থাৎ মুচির কাজ।
এরপরে আছে যে কাজগুলো নারী ও পুরুষ দুজনকেই করতে দেখা যায় এমন কয়েকটি কাজের নাম। প্রথমেই বলতে পারি যে শিক্ষক, তাই না? তোমরা তো যেমন আমাদের ম্যাডামদেরকেও দেখছো তেমন স্যারদেরকেও দেখছো শিক্ষকতা কাজে। আবার চিকিৎসার ক্ষেত্রে অর্থাৎ ডাক্তার, আমরা মহিলা ডাক্তারও দেখছি, পুরুষ ডাক্তারও দেখছি। তারপরে আছে হলো ওকালতি, এখানেও আমরা মহিলা অ্যাডভোকেট দেখছি, পুরুষ অ্যাডভোকেটও দেখছি। এরপরে 12 নম্বরে আছে নারীরা সাধারণত যে কাজগুলো করে থাকে এমন কয়েকটি কাজের নাম লিখো। শুধুমাত্র নারীরা করে থাকে নার্স, বিমানবালা, তারপরে ঘরের গোছানোর কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি শুধু মহিলারাই করছে। আর কিভাবে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, শিশুকাল থেকে ছেলে মেয়ে একসাথে কাজ করার অভ্যাস করতে পারলে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। এই 13 নম্বরটা কিন্তু খুব মন দিয়ে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে শিশুকাল থেকে যদি ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করার অভ্যাস গড়ে তুলে দেওয়া যায় তাহলে বড় হয়েও তাদের ভিতরে আর কোনো ভেদাভেদ থাকবে না। তাহলে তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে শেখা এবং এর বাইরেও নতুন নতুন প্রশ্ন তৈরি করে তার উত্তর নিজেরা বের করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।